হ্যালো ফ্রেন্ডস, সবাইকে বং ফিজিক্সে ওয়েলকাম জানাই। আজকে আমরা প্রিজম সম্পর্কে জানব এবং প্রিজমের ওপর ভিত্তি করে বিভিন্ন ধরনের কেস পড়ব। যেমন প্রথমে আমরা জানব যে প্রিজমের ক্ষেত্রে যে আলোকরশ্মির চ্যুতি ঘটে তার রাশিমালা নির্ণয় করব, যেটা আমরা নিচু ক্লাসে পড়ে এসেছি যে ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ, এটা। তারপর ন্যূনতম চ্যুতির শর্তটা জানব, আপতন কোণের সাথে চ্যুতি কোণের কেমন পরিবর্তন হয় সেই লেখচিত্রটা জানব। তারপরে যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে যে প্রতিসরাঙ্ক ও ন্যূনতম চ্যুতি এর মধ্যে কি সম্পর্ক আছে সেটা নির্ণয় করব। এই সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ প্রিজম থেকে যে অঙ্ক আসে মেনলি এই সম্পর্কটার ওপরই ভিত্তি করে। তারপর আমরা যে বিষয়গুলো জানব সেটা হচ্ছে যে একটি প্রিজম কোণ যে হয় সেটা ম্যাক্সিমাম কত হলে একটা নির্দিষ্ট কোনো আপতনের ক্ষেত্রে আলোকরশ্মি দ্বিতীয় তল দিয়ে নির্গত হবে না। এই রকমই সিমিলার আর একটা কেস যেখানে আপতন কোণ, এই যেখানে আলোকরশ্মি আপতিত হবে, আপতন কোণ সর্বনিম্ন কত হলে সেই সেকেন্ড তল দিয়ে কোনোরূপ আলোকরশ্মি নির্গত হবে না। তো এই কমপ্লিট বিষয় আজকে আমরা জানবো। তো চলো শুরু করা যাক। সবাই হাতে খাতা পেন নিয়ে নিই। আর এর ওপর যে নিউমেরিক্যালসগুলো এগুলোর জন্য একটা আলাদাই সেপারেট আমরা ভিডিও হবে, ঠিক আছে? আজকে শুধু আমরা কমপ্লিট থিওরিটা জেনে নিই। চলো করা যাক। তো প্রিজম, সর্বপ্রথম প্রিজম কাকে বলে? যদি কোয়েশ্চেন জিজ্ঞেস করি তোমরা কি বলবে? এই তো স্যার এইরকম দেখতে, হ্যাঁ কি না? এরকম দেখতে, তাই তো? যে একটা ত্রিভুজ আকৃতি হবে, সিম্পলি এটা হয়ে গেল প্রিজম, তাই তো? আচ্ছা, একদম সঠিক, কোনোরূপ ভুল নেই। চলো প্রিজমের এই সংজ্ঞাটাকে আরেকটু বিস্তারিত আমরা একটু জানি, পরিষ্কারভাবে আরও জানি। আচ্ছা, প্রিজমে কি ঘটে একটা ভাবো। প্রিজমে কি দুটো তল থাকে, দুটো সমতল, হ্যাঁ কি না? তার মধ্যে একটাতে আলোকরশ্মি আপতিত হয় আর একটা দিয়ে নির্গত হয়। সিম্পল সাবজেক্ট কেস এটা, তাই তো? আচ্ছা, আমার একটা কোয়েশ্চেন, তাহলে কি বললাম প্রিজমে কি ঘটে? আলোকরশ্মির প্রতিসরণ ঘটে, দুটো সমতল থাকে, একটাতে আলোকরশ্মি আপতিত হয় আর একটা নির্গত হয়, আমার কেস। তাহলে এটা কি প্রিজম হবে না? ভাবো তো। এই তো দুটো সমতল নিয়ে নাও, এই দুটো তলকে ভাবলাম দুটো সমতল, এখানেও তো আলোকরশ্মির প্রতিসরণ ঘটছে, এক দিয়ে যদি আমি আলোকরশ্মি ফেলি আর এক দিয়ে নির্গত হবে, হ্যাঁ কি না? তাহলে কি প্রিজম বলবো এই দুটো তলের ক্ষেত্রে? বলো তো। বলবো না, হ্যাঁ কি না? তাহলে কি পার্থক্য এর সাথে প্রিজমের সাথে? মেন পার্থক্য দেখো লিখে দেওয়া হয়েছে, পরস্পরের সঙ্গে আনত। এটাই হচ্ছে মূল পার্থক্য, আমরা মনে রাখবো, ঠিক আছে? কি এখানে ভালো করে চেক করো, এই যে দুটি তল বললাম, যে দুটি তলের মধ্যে কি একটাতে আলোকরশ্মি আপতিত হবে আর একটাতে নির্গত হবে, ঠিক আছে? যে দুটি তলে প্রতিসরণ ঘটছে সেই দুটি তল এখানে কেমন আছে? পরস্পর সমান্তরাল। সমান্তরাল থাকলে চলবে না, সেই তল দুটিকে কি একটু নত থাকতে হবে, ঠিক আছে? একটা অ্যাঙ্গেলে থাকতে হবে। যেমন এখানে দেখো এই যে এই তল আর এই তল কি একটা অ্যাঙ্গেলে আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে সমান্তরাল হলে চলবে না, সেখানে কেমন ছিল? সমান্তরাল ছিল। তাহলে ক্লিয়ার হয়েছে বিষয়টা? তাহলে সবচেয়ে সিম্পল ওয়েতে কি পরস্পরের সঙ্গে আনত, আনত থাকবে, সমান্তরাল হবে না। দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে, স্বচ্ছ মানে সিম্পলি ভাষায় বলতে পারো যে পরিষ্কার। পরিষ্কার না হলে কিভাবে প্রতিসরণ ঘটবে? স্বচ্ছ প্রতিসারক মাধ্যমের অংশ বিশেষকে, এর মানে কি কাঁচ দিয়েই তৈরি হতে হবে প্রিজম মানে এটা কিন্তু নয়, যে কোনো মিডিয়াম দিয়েই তৈরি হতে পারে। দুটো সমতল থাকবে, একটা নির্দিষ্ট কোণে কি থাকবে? একটা নির্দিষ্ট কোণে থাকবে, নত থাকবে, সমান্তরাল হবে না। তাহলে সেই স্বচ্ছ মাধ্যমটাকে আমরা সিম্পলি কি বলবো? অংশটাকে কি বলবো? প্রিজম বলবো। ক্লিয়ার হয়েছে? কাঁচ দিয়েই তৈরি হবে, আগেই বললাম, সেই রকম কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো মিডিয়াম দিয়ে তৈরি হলেই চলবে। শুধু এই শর্তগুলোকে পালন করলেই চলবে যে দুটো তলকে, সমতল তল দুটি কেমন কি পরস্পর নত থাকবে, একটা স্বচ্ছ মাধ্যমের একটা অংশ হতে হবে। যেমন কি একটা স্বচ্ছ মাধ্যমের অংশ, পরিষ্কার মাধ্যমের একটা কি অংশ, এখানে কাঁচ নিয়েছি। কিন্তু একটা ছোট্ট বিষয় বলে দিই, আমরা যেটা পড়াশোনা করব এখানে আমরা কাঁচ ভেবেই নেব, বুঝতে পারলাম? কিন্তু কাঁচই হতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো মিডিয়াম হতে পারে, শুধু এই শর্তগুলো পালন করলেই চলবে। তাহলে আশা করছি ক্লিয়ার হয়েছে। ওকে, চলো এবার আমরা চ্যুতির রাশিমালাটা নির্ণয় করব। তো চলো করা যাক। তো সিম্পলি আমরা চ্যুতির রাশিমালা অলরেডি ক্লাস 10-এ নির্ণয় করে এসেছি। চলো সেটা আরও একবার আমি রিপিট করে দিচ্ছি। তো চ্যুতি বলে পয়েন্ট করে দিলাম, ডেভিয়েশন লিখে নিতে পারো। ওকে, আচ্ছা চলো দেখা যাক। আলোকরশ্মি কোথা থেকে কোথায় আপতিত হচ্ছে, এটাকে গ্লাস হিসেবে ভেবে নেব, কাঁচ। তাহলে এটা কি বায়ু মানে লঘু ঘন, লঘু থেকে ঘনতে ধরনের একটা আলোকরশ্মি আপতিত হলো, ঠিক আছে? ওকে, আচ্ছা আলোকরশ্মি আপতিত হয়েছে, তাহলে একটা লম্ব টানতে হবে। এই লম্ব মানে কি যে তলা আপতিত হলো সে তার সাথে লম্ব, তাহলে এই তলের লম্ব কোনটা? এটা, তাই তো নাকি? চলো এঁকে দিলাম লম্ব।
ক্লিয়ার হয়েছে? দেখে নাও লম্বা, আমার একটু আঁকা বাঁকা হতে পারে, তোমরা সোজা করে পরিষ্কার করে এঁকে দিও। হয়েছে? আচ্ছা, আলোক রশ্মি লঘু থেকে ঘনতে যাচ্ছে, তাহলে আলোক রশ্মি কি অবিলম্বের দিকে বেঁকে যাবে? আলোক রশ্মি যাওয়া উচিত ছিল এই দিকে, কিন্তু অবিলম্বের দিকে, তাহলে নিচে চলে আসবে। চলো সোজা এঁকে দিলাম। সোজাই হতে হবে এর কোনো মানে নেই, ঠিক আছে? সে আলোক রশ্মি অনুযায়ী আঁকা বাঁকা হয়, আমি এখানে সোজা আঁকলাম। এর আপতন কোণ অনুযায়ী এটা আঁকা নিচে ওপরে যায়, আমি সোজা এঁকে দিলাম। হয়েছে? আচ্ছা চলো এবার দেখো, আলোক রশ্মি এবার ঘন থেকে কোথায়? লঘুতে। চলো এখানে আগে লম্ব টেনে দিই, লম্বকে এই তলের ওপর লম্ব, চলো এর টেনে দিলাম। চলো এই তো, ওকে ওকে। এবার দেখো আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে বলো? ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে কি অবিলম্ব থেকে কি দূরে সরে যাবে? হ্যাঁ কি না? দূরে সরে গেল। এই হচ্ছে টোটাল চিত্র, ঠিক আছে? আচ্ছা চলো এঁকে দিলাম। পি কিউ নাম দিয়ে দিলাম যে কোনো, আর এস। আচ্ছা চ্যুতি মানে কি বলো? চ্যুতি মানে কোন দিকে যাচ্ছিলাম, কোন দিকে গেলাম, এর মধ্যবর্তী কোন দিকে যাচ্ছিলাম বলো? এটা যদি প্রিজমটা না থাকতো কোন দিকে যেতাম? সোজা এই দিকে, হ্যাঁ কি না? কিন্তু থাকার জন্য গেলাম কোন দিকে? এই দিকে, তাহলে এর মধ্যবর্তী কোণ, এটা তো চ্যুতি। এত নাকি চ্যুতি মানে তো এটা কোন দিকে যাচ্ছিলাম, কোন দিকে গেলাম, এর মধ্যবর্তী কোণ। আমার একটু আঁকা বাঁকা হয়ে গেছে, একটু পরিষ্কার করে এঁকে নেবো নিজেরা, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এটা ডেল্টা, এটাই চ্যুতি কোণ, হ্যাঁ কি না বলো? ক্লিয়ার হলো তাহলে? আচ্ছা চলো যে কোনো একটা নাম দিয়ে দিই, চলো এমটি, এটা নাম দিলাম, এটা ও। ওকে হয়েছে? তাহলে রিজন বুঝতে পারলাম চ্যুতি কোনটাকে বলছি। যাওয়া উচিত ছিল এইদিকে, গিয়েছে এইদিকে, এটা হয়ে গেলো চ্যুতি। এই রশ্মিটা সোজা হতো, আমরা একটু বেঁকে গেছে, একটু না একটু বেশি বেঁকে গিয়েছে, তোমরা একটু পরিষ্কার করে স্কেল দিয়ে একটু এঁকে নেবো। হয়েছে? আচ্ছা চলো, চ্যুতির রাশিমালা মনে রাখার সিম্পল ওয়ে বলছি। তুমি যে কোনো ক্লাসেই চলে যাও না কেন, এই চ্যুতির রাশিমালা কখনোই বলবে না, মুখস্থ রাখার দরকার না, এই ফর্মুলাটা মনে রাখবে। ওপরের ত্রিভুজ, চতুর্ভুজ, নিচের ত্রিভুজ। কি বললাম? ওপরের ত্রিভুজ, চতুর্ভুজ, নিচের ত্রিভুজ। এই তিনটে ফর্ম মনে রাখবা, প্রমাণ হয়ে গেল। চলো কীভাবে দেখে না, চলো প্রথমে ওপরের ত্রিভুজ দেখো, এখানে ওপরের ত্রিভুজ কোনটা? এই তো ত্রিভুজ, লিখো ত্রিভুজ টি কিউ আর। দেখতে পেয়েছি কোনটা কথা বলা হচ্ছে? ত্রিভুজ টি কিউ আর। এখানে ভালো করে দেখাও তো, ডেল্টাটা কি বহিস্থ কোণ নয়? ডেল্টা বহিস্থ কোণ, হ্যাঁ কিনা চেক। বহিস্থ কোণ কী হয়? অন্তস্থ কোণ যে বিপরীত কোণ আছে তাদের কি সমষ্টি সমান। আচ্ছা এখানে তো আপতন প্রতিসরণ করে নামই দিনি, চলো দেওয়া যাক। এটা কি আপতন কোণ? কোণ সবসময় কার কার মাঝখানে হয়? অবিলম্ব আর আলোক রশ্মি, ঠিক আছে? অবিলম্ব আলোক রশ্মি, তাহলে এটা প্রতিসরণ কোণ, চলো আর1 বলে দিলাম। এটা চলো প্রতিসরণ, এটা আপতন কোণ দ্বিতীয় ক্ষেত্রে R2 বললাম, এটা I2 বললাম। ক্লিয়ার হয়েছে? আলোক সবসময় কোণ কোথায় সৃষ্টি হবে? আলোক রশ্মি আর অবিলম্বের সাথে, দেখে নাও, ঠিক আছে? সব ক্ষেত্রে আলোক রশ্মি অবিলম্ব, আলোক রশ্মি অবিলম্ব, আলোক রশ্মি অবিলম্ব, আলোক রশ্মি অবিলম্ব। ক্লিয়ার হয়েছে? আচ্ছা দেখে নাও এবার বলো তো, ডেল্টা সমান কোন কোণ? এই কোণ লিখতে পারি কি? এটা বহিস্থ কোণ, এই ত্রিভুজের তাকাও, এটা বহিস্থ, তাহলে এটা অন্তস্থ, এর বিপরীত কোণ দুটো কোণ, এটা আর এটা, তাহলে কি কোণ টি কিউ আর প্লাস কোণ টি আর কিউ, হ্যাঁ কি না? একটু বলার চেষ্টা করে, এই দুটো তো নাকি? আচ্ছা টি কিউ আর মানে কি? ভালো করে দেখো, এই কোণটা নয়, টি কিউর মধ্যে এটা বোঝা যাচ্ছে, আর টি আর কিউ মানে এটা। এটা যে ভালো করে বলো তো, এই কোণটা কত টোটাল? এটা যদি আই হয়, এই টোটালটা কত? আই। বিপরীত কোণ এটা আই হলে এটাও আই, বিপরীত কোণ দেখো এটা এদিকে, এটা এদিকে, তাহলে টোটালটা আয়, তার মধ্যে এটুকু আর1, তাহলে এটা কত হবে? আরও একবার রিপিট করছি, এটুকু I1, তার মধ্যে এটুকু আর1, তাহলে এটুকু কত হবে? I1 মাইনাস আর1, I1 মাইনাস আর1, হ্যাঁ কি না? একই রকমভাবে প্লাস এটা বলো, এটা I2, তাহলে টোটালটাও I2, তার মধ্যে এটুকু R2, তাহলে এটুকু কত হবে? I2 মাইনাস R2। ক্লিয়ার হয়েছে? চলো I1 I2 কমন, I1 I2 এক পাশে লিখলাম, আর মাইনাস কমন নিয়ে প্লাস R1 R2 করে দিলাম, R1 প্লাস R2। ঠিক আছে? চলো 1 নম্বর সমীকরণ দিয়ে রাখলাম। তাহলে প্রথমে কাজ শেষ হয়ে গেল ওপরের ত্রিভুজ। এবার সেকেন্ড চতুর্ভুজ, চলো চতুর্ভুজ নিয়ে নিই। লিখবে চতুর্ভুজ, চতুর্ভুজ এ কিউ ও আর থেকে পাই, থেকে পাই। ঠিক আছে? দেখেন এই যে চতুর্ভুজ এ কিউ ও আর, এই তো এই চতুর্ভুজটা। ক্লিয়ার হয়েছে? আচ্ছা এই চতুর্ভুজের কি? চতুর্ভুজের চারটা কোণের সমষ্টি কত? 360। তাহলে করা যাক। এই কোণটা কোণ কি? আর এ বা বিএসি, যা দিবে দাও, কিছু যায় আসে না। কোণ বিএসি প্লাস এই তো বিএসি, এই কোণ প্লাস এই কোণটা, যেহেতু চতুর্ভুজ এটা এ কিউ ও, এটা এ কিউ ও, কোণ কি? এ কিউ ও, হ্যাঁ কে না? প্লাস আচ্ছা আমি এক কাজ করছি, এটাকে আমি ডিরেক্ট ভ্যালুটাই লিখে দিচ্ছি। ঠিক আছে? চলেন আর একটা লাইন তাহলে খেটেই যায়। এ কিউ ও হয়েছে। আচ্ছা নেক্সট কোনটা? এটা কিউ ও আর, কিউ ও আর প্লাস কোনটা বলো? ও আর এ বা এ আর ও, যাই বলবে, এ আর ও সমান কত হবে? 360। আর একবার পুরো বিষয়টা চেক করে নাও। চতুর্ভুজ এ কিউ ও আর, তাহলে এই কোণ প্লাস এই কোণ এ কিউ ও প্লাস কিউ ও আর প্লাস কি এ আর ও। ঠিক আছে? এর 360। আচ্ছা চলো
বিএসি এটাকে সিম্পলি এ বলবো, এটাকে প্রিজম কোণও বলা হয়, পাশে উল্লেখ করে দিও। এ সমান প্রিজম কোণ বা প্রতিসারক কোণ, যেটা লিখতে পারো উল্লেখ করে দেবো, অবশ্যই ব্র্যাকেটে উল্লেখ করে দেবা। এ সমান প্রিজম কোণ বা প্রতিসারক কোণ লিখে দেবো কিন্তু, ঠিক আছে। এটাকে সিম্পলি এ দিয়েই ডিনোট করব, সিম্পলি ওটাকে এই কোণটাকে, এটাকে প্রিজম কোণ বা প্রতিসারক কোণ, যে তল দুটি যে অ্যাঙ্গেল সৃষ্টি করছে, ঠিক আছে, সমতল দুটি হয়েছে। আচ্ছা, প্লাস এ কিউ ওটা কত ডিগ্রি ভালো করে বলো তো, এ কিউ এটা কি লম্ব তো নাকি, তো এই কোণটাই তো বলছে, এই তো এ কিউ এই টোটালটা, এটা কত হবে 90, এটা 90, এটা তো লম্ব, এটা কত হবে 90, তাহলে 90 প্লাস কিউ ও আর এটা কত হবে জানা নেই, লিখে দিলাম কিউ ও আর প্লাস এ আর ও, কোনটা দেখো তো, এ আর ও এটাও কত 90, হ্যাঁ কিনা, কারণ এটা অবিলম্ব, তাহলে 90 সমান কত হলো বলো 360, হ্যাঁ কি না। তাহলে এর পরের লাইনটা লিখছি, ঠিক আছে, ওপরে চলে এলাম, চলো। বা কিউ ও আর সমান কী হবে, কিউ ও আর সমান কী হবে বলো তো, ওপাশে 90 90 180, ওপাশে 180 বাদ, তাহলে 180 পড়ে থাকলো, মাইনাস কী পড়ে থাকবে এ, হ্যাঁ কি না। চলো 2 নম্বর সমীকরণ দিয়ে দিলাম, তাহলে দুটো কাজ শেষ। ওপরে ত্রিভুজ চতুর্ভুজ, এবার নিচের ত্রিভুজ হয়েছে। চলো নিচের ত্রিভুজে চলে এসো, নিচের ত্রিভুজের নাম কি, ত্রিভুজ কিউ ও আর, এটাই তো যত সম্ভব কিউ ও আর, হ্যাঁ তিনটা এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত 180, তাহলে কি R1 প্লাস এই কোণ প্লাস R2 সমান 180, তাহলে R1 প্লাস কোণ কি কিউ ও আর প্লাস R2 সমান কত 180, হ্যাঁ কি না। তাহলে কিউ ও আর সমান কত হবে বলো 180 ডিগ্রি মাইনাস কি R1 প্লাস R2, হ্যাঁ কি না। চলো 3 নম্বর সমীকরণ দিলাম, বুঝতে অসুবিধা চেক করে নাও, ঠিক আছে, দেখে নাও R1 প্লাস কিউ আর প্লাস R2 180 ও পাশে নিয়ে গেলাম। আচ্ছা 2 আর 3 তুলনা করো, লিখো 2 ও 3 থেকে পাই, 2 ও 3 থেকে পাই লিখে দিবে, 2 ও 3 থেকে পাই কী বলতে পারি, কিউ আর 180 180 মাইনাস এ মাইনাস, অতএব এ সমান কি R1 প্লাস R2, এই লাইনটা ঘিরে রাখবে, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই ফর্মুলা এটা একটা জেনারেল ফর্মুলা, এর সাথে R1 R2, ঠিক আছে, এটা একটা লাইন মনে রাখবা, এ সমান R1 প্লাস R2। আচ্ছা এ R1 প্লাস R2, তাহলে 1 নম্বর সমীকরণ দেখো তো, তাহলে কী হবে, অতএব 1 নম্বর সমীকরণ থেকে পাই ডিরেক্ট কী লিখে দেবো R1 প্লাস I2 মাইনাস কি R1 এর জায়গায় R2 এ, এখানে লিখে দেবো 1 নম্বর সমীকরণ থেকে পাই, লিখে দিও মাইনাস এ, ব্যাস প্রমাণিত হয়ে গেল। এটাই তো রাশিমালা, তাই তো নাকি, I1 প্লাস I2 মাইনাস এ, চলো লিখে দিও, ঠিক আছে। এই দুটো লাইন এখান থেকে মুখস্থ রাখবো, এটা আর এটা হচ্ছে এটা হচ্ছে চ্যুতিকোণের রাশিমালা, দেখে নাও। যদি এক্সামে আসে চ্যুতিকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা লিখে দিবা, চ্যুতিকোণের নির্ভরশীলতা, চ্যুতির বা চ্যুতিকোণ নির্ভরশীলতা কার কার উপর, অবশ্যই প্রিজমের ক্ষেত্রে জিজ্ঞেস করবে যে প্রিজমের ক্ষেত্রে চ্যুতিকোণ কোন কোন বিষয় নির্ভর করে, লিখে দেবে। আপতন কোণ, এই যে I1টা কত কোণে আপতিত হচ্ছে, নাম্বার 2 প্রিজম কোণ এ, ঠিক আছে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ, আর আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেটা আপতিত হচ্ছে সেই আলোর তরঙ্গ দৈর্ঘ্য বর্ণ যাই বলো একই কথা, ঠিক আছে, দেখে নিও। ওকে, এই 4টা বিষয়ের উপর নির্ভরশীল, দেখে নাও। এবার আমরা ন্যূনতম চ্যুতিকোণটা দেখে নেই, মিনিমাম ডেভিয়েশন। ওকে, আচ্ছা চলো আমরা এটা ম্যাথামেটিক্স দিয়ে প্রুফ করবো না, ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা, ঠিক আছে, যে কখন চ্যুতিটা সর্বনিম্ন হবে। ওই তো ডেল্টা বের করলাম না, তো আপতন কোণ চেঞ্জ করব, তো কখন চ্যুতিটা সর্বনিম্ন হবে সেটা আমরা গ্রাফ থেকে মানে প্রুফটা নিয়ে চলে আসবো, ঠিক আছে, সিম্পলও হবে এবং গ্রাফটাও তার সাথে সাথে হয়ে যাবে। চলো চিত্রটা এই গ্রাফটা এঁকে দিই, আপতন কোণ এ পাশে চ্যুতিকোণ। আপতন কোণ মানে কোনটা বলো তো, বুঝতে পারছো, যেটা আমরা I1 ধরেছিলাম সেটার কথা বলা হচ্ছে এখানে, এই যে কত কোণ আপতিত হচ্ছে, ঠিক আছে, এটার কথা বলা হচ্ছে। চলো এটা কমপ্লিট চিত্রটা এঁকে রাখি, I1 এটা I2 ছিল, ঠিক আছে, যদি এই দিকে যায়, ক্লিয়ার হয়েছে। আচ্ছা তাহলে এই কোণটা চেঞ্জ করব, তার সাথে সাথে চ্যুতি কেমনভাবে চেঞ্জ হবে চিত্রে দেখিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। ভালো, তার মানে এর মানে কি, প্রথমে দেখো আপতন কোণ বাড়াচ্ছিলাম, চ্যুতিকোণ কমছিল, কমতে আপতন কোণ বাড়াতে চ্যুতিকোণ কমতে একসময় একদম সবচেয়ে মিনিমাম, দেখো এখানে সবচেয়ে কম। আবার যদি আপতন কোণ আরও বাড়ায় তখন কি আবার চ্যুতিকোণ বাড়তে শুরু করে, ঠিক আছে। এটা প্র্যাকটিক্যাল করতে হয়, এইচএসে নেই, গ্র্যাজুয়েশনে থাকে এসব। যদি ফিজিক্স নিয়ে থাকো তাহলে অবশ্যই এই জিনিসগুলো দেখতে পাবে ফিজিক্স নিয়ে পড়লে। ওকে, আচ্ছা দেখে নাও এবার টোটাল গল্পটা দেখে নাও, যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে, আরও একবার রিপিট করি চিত্রটার সাথে কি সম্পর্ক আছে দেখে নাও। আপতন কোণ বৃদ্ধি করছি, ঠিক আছে, তাহলে প্রথমে চ্যুতি কমতে একসময় চ্যুতি সবচেয়ে কমবে, আরও আপতন কোণ বাড়াবা, দেখবে আবার চ্যুতি বাড়তে শুরু করলো। তো লেখচিত্রটা মোটামুটি এইরকম হয়, ঠিক আছে, দেখে নাও। আচ্ছা এবার চলে কাজ করলাম, আমি যে কোনো একটা দুটো পয়েন্ট নিয়ে নিলাম এর ওপর, ঠিক আছে, চলো সোজা ডট করে টানো বা সোজা টেনে দাও, কিছু যায় আসে না। ওকে, চলো একটা রেখা এখানে টেনে দিলাম, চলো একটা রেখা, ওকে, এটাকে চলো এ পয়েন্ট বললাম, এটাকে বি পয়েন্ট বলছি। এবার চলো কাজ করলাম,
তার মানে কি এই পয়েন্টের একটা কি থাকবে, স্থানাঙ্ক আছে। চলো এটা এই কোণটাকে I1 বললাম, তাহলে এটা এ পাশটা কি চ্যুতি, এ পাশটা কি আপতন কোণ, এটাকে I1 বললাম, I1 এর জন্য একটা চ্যুতি হয়েছে, এটাকে ডেল্টা বললাম, তাহলে এর স্থানাঙ্ক কি হবে I1, ডেল্টা, হ্যাঁ কি না, চ্যুতি কোণটাকে ডেল্টা ধরছি যেহেতু এটাকে, ঠিক আছে। একই রকমভাবে চলো এরও তো একটা আপতন কোণ আছে, এটাকে চলো I2 বলে দিলাম, এটাও তাহলে এর স্থানাঙ্ক কী হবে I2, ডেল্টা, হ্যাঁ কিনা, বুঝতে কোনো সমস্যা এটুকু? আচ্ছা, এবার একটা জিনিস এখান থেকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় জানার আছে, সেটা ভালো করে চেক করো। দুটো আপতন কোণের জন্য চ্যুতি কিন্তু কি একই রকম পাচ্ছি, এর মানেটা কি, আর একবার রিপিট করি, দুটো আপতন কোণের জন্য চ্যুতি কি পাচ্ছি, একই পাচ্ছি নাকি, দেখো I1 এর জন্য যত চ্যুতি I2 এর জন্য সেম চ্যুতি, এখানে ডেল্টা ধরে নিয়েছি। এবার দেখো গল্পটা এটা কেন হলো দেখে নাও, আমি I1 কোণে আপতিত করলাম, I1 কোণে আপতন ঘটালাম যে কোনো একটা তলে, I2 কোণে নির্গত হলো, তাহলে একটা চ্যুতি ঘটলো, কত চ্যুতি ঘটবে বলো, এই তো আমরা ধরো এটা ডেল্টা ধরলাম। এক কাজ করো, আলোক রশ্মিটাকে চেঞ্জ করে দাও, মানে ডিরেকশনটা অপোজিট করে দাও, তাহলে এবার কত কোণে আপতিত হবে, I2 কোণে আপতিত হলে কত কোণে নির্গত হবে তাহলে I1 কোণে, হ্যাঁ কিনা, যদি I1 কোণে আপতিত হয় I2 কোণে নির্গত হয়, তাহলে I2 কোণে আপতিত হলে I1 কোণে নির্গত হবে, তাহলে এর ক্ষেত্রে চ্যুতি কি সেম, এই জন্য I1 এর জন্য যত চ্যুতি হবে একটা সেম কেসে I2 এর জন্য সেম চ্যুতি হবে, তার জন্য, ঠিক আছে, কোণ দুটো যেহেতু আলাদা আলাদা, ক্লিয়ার হয়েছে এই জন্য। আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে তাকাও, একটু বলো তো AB রেখার দৈর্ঘ্যটা কত হবে, AB রেখার দৈর্ঘ্য বলো, AB রেখার দৈর্ঘ্য কত হবে বলো, এই যে এই দৈর্ঘ্যটা কত AB রেখার, ভালো করে চেক করো, এই বরাবর, তাহলে কি আপতন কোণের সাথে সম্পর্কিত যেহেতু এই বরাবর, চ্যুতি তো এই বরাবর, এবার ভালো করে দেখো, এটা কত I1, মানে এটুকু I1, আর এটা কত I2, টোটালটা I2, তাহলে এটুকু কত হবে, এটাই তো AB, I2 - I1 হবে নাকি, হ্যাঁ কিনা, I2 - I1 মানে তো এটা, অতএব কি হবে I2 - I1, আশা হচ্ছে এটুকু বুঝতে অসুবিধা নেই, ওকে হয়ে যায়। যদি পরীক্ষায় চিত্র আঁকতে চাই, মানে প্রমাণটা নেই, সিম্পলি লেখচিত্র চাই, তাহলে সিম্পলি চ্যুতিকোণ আপতন কোণ এটুকু দেখে চলে আসবে, তাহলেই হবে, হয়েছে। আচ্ছা, এত কিছু, এবার প্রমাণটা যদি চেয়ে না যে লেখচিত্র থেকে প্রমাণ করো বা সিম্পলি প্রমাণ বলে, তাহলে আমি লেখচিত্র সাহায্য করতে পারি, আর লেখচিত্র উল্লেখ করলে তো আমাকে এখান থেকে করতেই হবে। আচ্ছা, আমরা কি প্রমাণ করছি, ন্যূনতম চ্যুতিকোণের শর্তটা কি সেটা প্রমাণ করছি, ওকে, তার সাথে সাথে লেখচিত্রটাও হয়ে গেল। এবার দেখো ভালো করে বলতে, এটা রাখবে না, বোঝানোর জন্য করছি, এগুলো এক্সামে আঁকার দরকার নেই, বোঝানোর জন্য। এই লাইনটা নিলাম, এর জন্য দেখো দুটো কোণ আছে, কিন্তু লাইনটা কমলো তো, আরও নিলাম, দৈর্ঘ্য কমছে 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 কমছে, চ্যুতি সবচেয়ে কম কোথায় ভালো করে দেখাও, এইগুলো এই যে লেন্থটা সবচেয়ে কম কোথায়, এখানে, তাহলে এটা কি ডেল্টা মিন নয়, হ্যাঁ এখানে এটাই তো ডেল্টা মিনিমাম, এটাকে ডেল্টা এম লিখলাম, সবচেয়ে চ্যুতিটা কম ডেল্টা মিনিমাম, ঠিক আছে, এটা এবার এস ভাবে নেব না, ডেল্টা মিনিমাম ডেল্টা এম লিখলাম। তাহলে সর্বনিম্ন চ্যুতি কখন ঘটবে, যখন এই রেখাটার দৈর্ঘ্য কত হয় বলো তো, কমতে কমতে একটা বিন্দুতে চলে আসবে, জিরো হবে, যখন রেখাটার দৈর্ঘ্য জিরো, সেই মোমেন্টে কি চ্যুতি কি সর্বনিম্ন, বা এইভাবে বলতে পারো যখন চ্যুতি সর্বনিম্ন তখন AB রেখা দৈর্ঘ্য কি জিরো, তার মানে কি ডেল্টা সমান ডেল এম হলে, মানে চ্যুতি যখন সর্বনিম্ন হবে হলে I2 - I1 সমান কত হয় বলো, জিরো, হ্যাঁ কি না, আগে বলো, লিখতে পারি কি পারি না, ডেল্টা সমান ডেল এম, মানে ডেল্টাটা চ্যুতিকোণটা কি সর্বনিম্ন হলো, তাহলে AB রেখার দৈর্ঘ্য কত হবে জিরো, তাই লিখতে পারো ডেল্টা হলে AB রেখার দৈর্ঘ্য শূন্য হবে, অর্থাৎ বা অতএব I2 - I1 সমান জিরো, অতএব I2 সমান কি বলতে পারি I1, এটাই হলো কিসের শর্ত, ন্যূনতম চ্যুতির শর্ত, শর্ট কোইন্সিডেন্স হিসেবে চাই, প্রিজমের ক্ষেত্রে ন্যূনতম চ্যুতির শর্তটি লেখো, তাহলে তুমি কি লিখবা, আপতন কোণ সমান নির্গমন কোণ, যে কোনো একটাকে ধরতে পারো, তাহলে তোমার উত্তর হবে এইটুকু, বেশি লেখার দরকার নেই, আপতন কোণ সমান নির্গমন কোণ, এটুকু লিখে দিলেই চলবে, ঠিক আছে, এটা হচ্ছে শর্ত, আপতন কোণ সমান নির্গমন কোণ, যত কোণে আপতিত হতে হবে তত কোণেই যদি নির্গমন ঘটে তাহলে চ্যুতিটা কী হবে সর্বনিম্ন, ক্লিয়ার হয়েছে। তাহলে এখানে লিখে দেবো ডেল্টা সমান ডেল এম হলে AB রেখার দৈর্ঘ্য শূন্য হয়, এই ভাষাটা লিখতে পারো যে AB রেখার দৈর্ঘ্য শূন্য হয়, অতএব বা শূন্য হবে, অতএব I2 - I1 সমান জিরো, অথবা I2 সমান I1, ক্লিয়ার হয়েছে। অতএব আপতন কোণ সমান নির্গমন কোণ, এটা কি ন্যূনতম চ্যুতির শর্ত, এটা ক্লিয়ার হয়েছে, এটা হচ্ছে ন্যূনতম চ্যুতির সাথে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রাখবেন, ন্যূনতম চ্যুতির সাথে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে I1 সমান I2, এটা একটা, আর একটা, যদি I1 সমান I2 হয় R1 সমান R2 হবে, কীভাবে একটু ভাবো, চলো কীভাবে একটু ভাবো তো, আরও একবার রিপিট করে দিচ্ছি, দেখে নাও, আলোক রশ্মি চিত্রটা দেখে তাহলে তুমি নিজেই বলে দিতে পারবে যে কেন এটা হবে। চলো, এটা I1, এটা R1, এটা I2,
R2, এটা কি গ্লাস, এটা কি এয়ার, তাই তো, এটা এয়ার। তাহলে এই বিন্দুতে প্রতিসরণের ফর্মুলা লাগাও, এ মিউ জি মানে কি সাইন I1 বাই কি সাইন R1, হ্যাঁ কি না, বুঝতে কোনো সমস্যা? এ মিউ জি সাইন I1 সাইন R, এখানে কথা যাচ্ছে জি মিউ এ সমান কী হয়ে বলো সাইন R2 বাই কী হয়ে বলো সাইন I2, হ্যাঁ কি না, লিখতে পারি সেমিলার সূত্র থেকে। এবার আমরা এটুকু জানি যে এ মিউ জি সমান কী হয়ে বলো 1/g মিউ এ, হ্যাঁ কি না, জানা আছে। এ মিউ জি মানে কি লিখো সাইন I1 বাই সাইন R1, জি মিউ এ মানে কি এটাকে উল্টে দাও, যেহেতু নিচে আছে উল্টে দাও, তাহলে সাইন I2 বাই কি সাইন R2। এবার তুমি আমাকে বলো যদি I1 আর I2 সমান হয়ে যায় তাহলে সাইন I1 আর সাইন I2 কি সমান হয়ে গেল, কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো সাইন R1 সমান R2, অতএব R1 সমান কী হয়ে গেল R2। তাহলে একটা জিনিস মনে রাখবে, আগে করে নাও করার থাকলে, হয়েছে? ওকে, এবার যে লাইনটা মনে রাখিও, মেটাচ্ছি, ঠিক আছে, বা থাক এখানে লিখে দেবে, এর নিচে তুমি লিখে দেবা, এটা লিখে রাখবা I1 সমান, আচ্ছা বাইটা লিখবা ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে, মানে ন্যূনতম চ্যুতির যদি শর্ত বলে এটা, আর এটা যদি হয় তাহলে আর একটা হবে R1 সমান R2। তার মানে একটা জিনিস মুখস্থ রাখবে, যদি ন্যূনতম চ্যুতি অঙ্কে বলে দিয়েছে তাহলে তুমি এই দুটোকে ইউজ করতে পারো, I1 সমান I2 আর R1 সমান R2, এটা মনে রাখবো। যদি শর্ত চাই এটা লিখবো না, শর্ত চাইলে এটা লিখবো, কারণ এটা হলে তখন এটা হবে। ক্লিয়ার হয়েছে? আরও একবার কমপ্লিট রিপিট করে দিচ্ছি, ভুল করে গণ্ডগোল করবো না। যদি বলে ন্যূনতম চ্যুতির শর্তটি লেখো, আপতন কোণ সমান নির্গমন কোণ, গল্প শেষ। যদি অঙ্কে বলে দিয়েছে ন্যূনতম চ্যুতি ঘটেছে তাহলে তুমি বুঝে নিও I1 সমান I2 এবং R1 সমান R2, কারণ এটা হলে এটা, আমরা এই দুটো লাইনই মনে রাখবো ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে, ঠিক আছে? আচ্ছা দেখে নিও, তার রিজনটা আমি কিন্তু বলে দিলাম, এইভাবে এসেছে। ওকে দেখে নাও, নেক্সট চলে আসছি। এবার প্রতিসরাঙ্ক ও ন্যূনতম চ্যুতিকোণের সম্পর্কটা জেনে নিই, খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য, ঠিক আছে, ডেরিভেশনটা। আচ্ছা দেখে নাও, চলো করা যাক। আমরা জানি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ এবং এ সমান R1 প্লাস R2, ফার্স্টেই আমরা দেখলাম এটা, ঠিক আছে। ওকে চলো, ন্যূনতম চ্যুতির ক্ষেত্রে কী হয় বলো, I1 সমান কী হয়ে যায় I2 ও R1 সমান কী হয় R2, হ্যাঁ কি না, এটা হয় কি হয় না, I1 সমান I2 এবং R1 সমান R2 হয়, তাই তো নাকি? আচ্ছা এক্ষুনি জানলাম, এবার বলো তাহলে ডেল নেই, মিনিমাম হয়ে গেছে ন্যূনতম, ডেল এম। I1 I2 সমান মানে কি 2I1 লিখে দিতে পারি, I1 প্লাস I1 ভাবতে পারি মাইনাস এ, বা I1 মানে কী হবে বলো, এখান থেকে কি লিখতে পারি, এটা লিখতে পারি কি দেখো তো, এটাও পাশে চলে গেল এ ডেল এম বাই 2, হ্যাঁ কি না, লেখা যায় তো নাকি এ ডেল্টা এম বাই 2 হয়েছে। একই রকমভাবে এ সমান কি লিখতে পারি বলো এখান থেকে, এবং এ সমান কি লেখা যায় R1 R2 সমান, তো R1 2 সমান তো লিখে 2R1, বা এখান থেকে R1 সমান কি লিখতে পারি বলো এ বাই 2, তাই তো নাকি, হয়েছে। অতএব প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ হলে, বা ডিরেক্ট লিখো প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান প্রিজমের, কারণ সম্পর্কটা কি প্রতিসরাঙ্ক ন্যূনতম চ্যুতি, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক মিউ সমান কী হবে ভাবো, অবশ্যই বায়ু সাপেক্ষে, তো এটা এ না দিলেও চলে, মানে এক কথা এ মিউ জি কিন্তু, ঠিক আছে, কিন্তু সিম্পলি মিউ লিখলাম। তাহলে ভালো করে ভাবো তো চিত্রটা, কার প্রতিসরাঙ্ক বের করতে হচ্ছে প্রিজমের, তাহলে শুধু এই অংশটা দেখো তাহলে হবে, এটা কি I1 ছিল, এটা কত ছিল R1, হ্যাঁ কি না, আরও একটু মনে করো এটা কত ছিল I1, এটা কত ছিল R1, তাহলে এর প্রতিসরাঙ্ক যেটাকে এ মিউ জি বলছিলাম, সিম্পলি মিউ বললাম, ঠিক আছে, কারণ বায়ু সাপেক্ষেই প্রতিসরাঙ্ক মানে পরম প্রতিসরাঙ্কের কথা বলা হচ্ছে, মিউ এর প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ, তাহলে কী লিখবো সাইন I বাই সাইন R, হ্যাঁ কি না, তাহলে সাইন I1 বা কী লিখবো বলো সাইন R1, হ্যাঁ কি না, বা মিউ সমান তাহলে কী হলো সাইন I1 এর জায়গায় এটা বসো, R1 এর জায়গায় এটা, ফর্মুলা হয়ে গেল সাইন এ প্লাস ডেল এম বাই 2 বাই কি সাইন এ বাই 2। একেবারে মুখস্থ করে নাও, কারণ বেশিরভাগ অঙ্ক আমি যখন এর পরের ভিডিওতে নিউমেরিক্যালস করাবো বেশিরভাগ অঙ্ক এই ফর্মুলা দিয়ে হবে, ঠিক আছে, মনে রাখবো, এই প্রমাণটাও আসে, চেক করে নিও। এবার আমরা পাতলা প্রিজমে প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে চ্যুতি নির্ণয় করব। চলো দেখা যাক এর মানেটা কি। প্রথমত পাতলা প্রিজম মানে কি, পাতলা মানে হচ্ছে মনে রাখবে প্রিজম কোনটা, এই যে এই অ্যাঙ্গেলটা যদি 10 ডিগ্রির কম হয় তাহলে সেই প্রিজমকে কি বলবো পাতলা প্রিজম। ক্লিয়ার হয়েছে? প্রায় 10 ডিগ্রির কম হলে। আচ্ছা লম্ব আপতন মানে কি,
এই যে আলোক রশ্মি কীভাবে আপতিত হবে, লম্বভাবে আপতিত হবে, প্রায় লম্ব, মানে এটা যদি লম্ব হয় তাহলে আলোক রশ্মি অলমোস্ট লম্বভাবে আপতিত হবে, অলমোস্ট। ঠিক আছে, এবার বলো তো যদি লম্বভাবে আপতিত হয় তাহলে I1টা কী হবে, অনেক ছোট হবে নাকি? আর I1 যদি ছোট হয় R1টাও কী হবে, অনেক ছোট হবে। আসলে যেটুকু বুঝতে কোনো সমস্যা নেই। তার মানে লম্ব আপতনের জন্য কে কে ক্ষুদ্র হলো, I1, তাহলে কি লম্ব আপতনের জন্য, আমি বোঝানোর জন্য লিখছি, এইভাবে লেখার প্রয়োজন আমি বলেছি কীভাবে লিখবে, I1 আর R1 ক্ষুদ্র, হ্যাঁ কি না? এটুকু বুঝতে অসুবিধা নেই। কেন ক্ষুদ্র হলো বলে দিয়ে বুঝতে পারলাম, যেহেতু প্রায় লম্ব আপতন I1 R1 কি অনেক ক্ষুদ্র হবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এবার চিত্র এরকম নয়, চিত্র তো এঁকেছে এইভাবে, কিন্তু অ্যাকচুয়ালি কেমন ভাবে হয়েছে, প্রায় লম্বভাবে কিন্তু এঁকেছি এইভাবে। ঠিক আছে, দেখাবো এইভাবে। এটা তো অনেক সরু হবে, কিন্তু এঁকেছি এরকম চওড়া করে, এঁকেছি অনেক বেশি কোণে, কিন্তু অ্যাকচুয়ালি এরকম নয়, প্রায় লম্বভাবে আপতিত হচ্ছে। I1টা অনেক ছোট। ঠিক আছে, আচ্ছা R1 R2টা কেমন হবে একটু ভাবো তো, একটু নিজে থেকে দেখো তো, R1 R2টা কি ছোট হবে না বড় হবে, একটু ভাবো। আচ্ছা চলো, যদি এই আগে প্রথমে ভেবে নিচ্ছি যে লম্বভাবে আপতিত হয়েছে প্রায়, ঠিক আছে, তাহলে এই পাশটায় গুলি মারলাম, চলো এই পাশটায় গুলি মারি, এটুকু ক্লিয়ার হলো। চলো, প্রায় লম্বভাবে আপতিত হয়েছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা এবার দেখো এখানে এখানে এই কোণটা কত হবে, লম্বটা না এর ওপর, তাহলে এই কোণটা কি ছোট? দেখতে পাচ্ছি বেশ বড়ই আছে, তাই তো নাকি? প্রতিসরণ কোণটাও বেশ বড়ই হবে, তাই তো? আচ্ছা এবার এক কাজ করো, যদি প্রিজমটা পাতলা হয়, পাতলা মানে কি এতটা চওড়া হবে না, অনেক ছোট হবে। এক কাজ করলাম, তুমি এক কাজ মানে পাতলা প্রিজমটাকে সরু করে দিলাম, ঠিক আছে? মনে করো এখন এটা প্রিজম, এটুকু ভুলে যাও, এখন প্রিজম কোনটা এটুকু ভাবো, ঠিক আছে? এটা হচ্ছে প্রিজম। ক্লিয়ার হয়েছে কি বলতে চাইছি? এবার ভাবো তো এর লম্ব কোনটা হবে, এই তলের লম্ব কোনটা হবে, একটু করে ভাবো। এই তলের লম্ব এটা ছিল, এই তলের লম্ব কোনটা হবে, এই বরাবরই হবে, হ্যাঁ কি না? এই তলের লম্ব কোনটা হবে, একটু করে ভাবো। এই তলের লম্ব অলমোস্ট সামথিং এরকম হবে, হ্যাঁ কি না? দেখো তো ভালো করে চেক করো, অ্যাঙ্গেলটা কি ছোট হয়ে গেল না, হ্যাঁ কি না? এই আপতন কোণটা কি ছোট হয়ে গেল না? আর আপতন কোণ ছোট হলে দ্বিতীয় তলে প্রতিসরণ কোণটা কী হবে, ছোট হবে। আর একবার রিপিট করছি, আমি এটাই কিন্তু এখানে আঁকছি। ক্লিয়ার হয়েছে? চলো পরিষ্কার করে দিচ্ছি, দেখে নাও। এটা আপতিত রশ্মি, অনেক সরু আঁকলাম, চলো অনেক সরু আঁকলাম, ঠিক আছে? এবার দেখো লম্ব প্রায় আপতিত হলো, এর লম্ব কোনটা হবে, এই তলের লম্ব কোনটা হবে, এই পাশেরটা এটাকে ভুলে যাও, ঠিক আছে? এটা যা করে সেকেন্ড, এটা দেখো এর লম্ব কোনটা হবে, প্রায় এটা, হ্যাঁ কি না? তো এই কোণটা কি অনেক ছোট নয়, চেক করো, তাই না? এটা ছোট, আর এটা যদি ছোট হয় প্রতিসরণ কোণটাও কি ছোট হবে। তাহলে বুঝতে পারলাম কেন ছোট হচ্ছে, কিসের জন্য? প্রিজমটা কি অনেক পাতলা, তার মানে কি পাতলা প্রিজমের জন্য কে ছোট হলো, বড়? পাতলা প্রিজমের জন্য ছোট হয়ে যাবে তোমার R2 আর I2, R2, I2। ক্লিয়ার হয়েছে? তাহলে বুঝতে পারলাম, তাহলে চারটাই ক্ষুদ্র হবে, I1 R1 আর কি R2 I2 ক্ষুদ্র হবে। তার রিজনটা কি? এটা ক্ষুদ্র হওয়ার রিজন হচ্ছে প্রায় লম্ব আপতন, আর এটা ক্ষুদ্র হওয়ার রিজন কি, যেহেতু কি প্রিজমটা পাতলা, তার জন্য। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো এবার দেখে নাও। তাহলে তোমরা এটা এত কিছু এইভাবে লেখার প্রয়োজন নেই, আমি বোঝানোর জন্য লিখলাম, সিম্পলি লিখে দিবে যে পাতলা প্রিজমে প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে I1 R1, I2 R2 ক্ষুদ্র হয়। হয়ে গেল। আর একবার রিপিট করেছি, শুধু এটুকু লিখবে, তাহলে যদি প্রমাণটা চেয়ে নেয়, এরকম পাতলা প্রিজমে প্রায় লম্ব আপতনের ক্ষেত্রে I1 R1 R2 I2 ক্ষুদ্র হয়, ব্যাস এটুকু লিখলে হবে। আমি আলাদা করে ভেঙে ভেঙে দেখিয়ে দিলাম কেন ক্ষুদ্র হয়। নেক্সট চলো, কিউ বিন্দুতে সেনলে সূত্র অনুযায়ী, চলো এই বিন্দুতে সেনলে সূত্র লাগাই। তাহলে কি এই বিন্দুর প্রতিস্থানাঙ্ক মিউ ধরে, এটা আমাদের ধরে নিলাম। তাহলে মিউ সমান কি সাইন আই বাই সাইন আর, হ্যাঁ কি না? মিউ সমান সাইন আই বাই সাইন আর, হ্যাঁ কি না? সাইন I1 বাই সাইন R1, যেহেতু I1 R1 অতি ক্ষুদ্র, সাইন থিটা কি থিটা হয়ে যায়, তাহলে I1 বাই সিম্পলি কি R1। বুঝতে অসুবিধা? বা এখান থেকে I1 সমান কী হবে বলো, I1 সমান কী হবে, মিউ R1। কার বুঝতে সমস্যা, ব্র্যাকেটে লিখে দেবা মিউ সমান কি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক, ঠিক আছে? আর যেহেতু কি I1 R1 অতি ক্ষুদ্র এটুকু লিখে দেবো। প্রথমে তো লিখেই দেবো যে ক্ষুদ্র, তার জন্য সাইন থিটা থিটা হয়ে যায় যদি থিটা ক্ষুদ্র হয়, তাহলে সাইন I1 সাইন R1 যেহেতু I1 R1 ক্ষুদ্র, অতএব এখান থেকে I1 সমান কি লিখতে পারি, মিউ R1। মিউটা অবশ্যই বাকি প্রিজমের প্রতিসরাঙ্ক। নেক্সট উপাদানের প্রতিসরাঙ্ক। আর বিন্দুতে সেনলে সূত্র নিয়ে চলে, এই বিন্দুতে সেনলে সূত্র লাগবে। এবার একটা জিনিস বলি, আমি যদি আলোক রশ্মিকে এখান থেকে এখান ধরি, মানে সাইন R2 বাই সাইন I2 করি, তাহলে কার প্রতিসরাঙ্ক হয়ে গেল, এর হলো না, এর সাপেক্ষে বাইর হয়ে গেল। কিন্তু আমি চাইছি এর, তাহলে কি করব, এর সাপেক্ষে এই পাশে নিয়ে আসি।
তাহলে ডিরেক্ট লিখে দাও আলোক রশ্মি যাক এ পাশ, আলোক রশ্মি যেতে পারে এখান থেকে, তাতে আমার কিছু যায় আসে না, যাবে যাক, কিন্তু আমি মিউ এর রেসপেক্টে লিখবো। মিউটা কার প্রতিসরাঙ্ক? এর। অবশ্যই কার সাপেক্ষে? এখানে বায়ু সাপেক্ষে। তাহলে অ্যাঙ্গেলটা যার সাপেক্ষ হয় তার বাই কি যেখানকার। মাথায় ঢুকলো। আরো একবার রিপিট করি, মিউ আমি লিখতাম যে সাইন R2, কারণ আলোক রশ্মি কোথা থেকে কোথায় গেছে? এখান থেকে এখানে গেছে, তাহলে আমি যদি লিখি সাইন R2 বাই সাইন I2 সমান কিন্তু মিউ লিখতে পারবো না। তার রিজনটা কি? মিউটা তখন কার হয়ে যাবে? বায়ুর হয়ে যাবে এর সাপেক্ষে, কিন্তু আমার এটা দরকার নেই, বায়ুটা দরকার নেই, আমার এটা দরকার আছে। তাহলে কি এর সাপেক্ষে এটা লিখবো। তাহলে কি I2 বাই R2 সাইন I2 বাই R2। এবার তুমি বলবো স্যার এখানে তো এরকম করলেন না, এখানে কি দরকার ছিল আমার? মিউ, তো মিউটা কার সাপেক্ষে? এখান থেকে এখানে তো আছে, ঠিকই তো আছে, বায়ু থেকে কাছেই যাচ্ছে, ঠিকই আছে, আমার ওটাই তো দরকার। পরে যেন কাজটা হয়, যার প্রতিসরাঙ্ক সে যেন পরে থাকে, তাহলে ঠিকই আছে সাইন। তাহলে যদি এখানে সাইন R2 বাই সাইন R2 করতাম, তাহলে পরে কে? I2, তাহলে কার প্রতিসরাঙ্ক হয়ে যেত? বায়ুর হয়ে যেত, কার সাপেক্ষে? কাঁচের। কিন্তু আমার এটা দরকার না, আমার কি আর দরকার? কাঁচের দরকার বায়ু সাপেক্ষে, তাহলে কাঁচটাকে পরে হতে হবে, তাহলে সাইন I2 বাই সাইন R2 করে দিলাম। আলোক রশ্মি যাক, তাতে আমার কিছু যায় আসে না, হয়েছে। তাহলে একই রকমভাবে কি লিখতে পারি? বলে I2 বাই R2, সেই রিজন একই, প্রথমে লিখে দিয়েছি ক্ষুদ্র, তাহলে I2 সমান কী হবে বলো? মিউ R2। মাথায় ঢুকলো কি করলাম? আচ্ছা, অতএব লিখে দেবে, আমরা জানি ডেল্টা মানে কি? I1 প্লাস I2 মাইনাস এ। হ্যাঁ, এখানে লিখে দেবে, আমরা জানি চ্যুতি ডেল্টা সমান I1 প্লাস I2 মাইনাস এ। আচ্ছা চলো, I1 এর ভ্যালু বসাও, মিউ R1, I2 এর ভ্যালু কি? মিউ R2। হ্যাঁ কি না, মিউ R1 প্লাস মিউ R2 মাইনাস এ। চলো মিউ কমন নিলাম, মিউ R1 প্লাস R2, মিউ R1 প্লাস R2 মাইনাস এ। R1 প্লাস R2টা কি? এ নয়? ভালো করে একটু মনে করো। তাহলে মিউ এ মাইনাস এ, তার রিজনটা কি? R1 প্লাস R2 মানে এ, পাশে উল্লেখ করে দিতে পারো। অতএব লাস্ট লাইনটা আমি করে দিলাম, এখানে পরের লাইনে করে দিয়েছি, ডেল্টা সমান কি পেলাম? মিউ মাইনাস 1 ইন্টু এ। ব্যাস, এটা হচ্ছে পাতলা প্রিজমের ক্ষেত্রে রাশিমালা, লম্বা আপতনের ক্ষেত্রে। ঠিক আছে, দেখে নিও, এটা চ্যুতিকোণের রাশিমালা। মিউ মাইনাস 1, এখানে ভালো করে চেক করো, চ্যুতিকোণ কিন্তু আপতন কোণের উপর নির্ভরশীল নয়। দেখো আই বলে কোনো টার্মই নেই, এই জিনিসটা একটু মনে রাখবো। ঠিক আছে, দেখে নাও। এবার আমরা প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান, চলো পয়েন্ট করে দিয়ে এর মান এটাকে একটু দেখে নাও। আমি চাইছি যাতে প্রিজম থেকে কোনো রশ্মি নির্গত না হয়, মানে এখানে আপতিত হবে, এখানে যাবে, কিন্তু ওই দিকে যাবে না। তার জন্য এই কোণের, প্রিজম কোণের এর ম্যাক্সিমাম মান কত হবে? চলো গল্পটা আগে বোঝার চেষ্টা করি। হয়েছে? আচ্ছা, চিত্র আঁকছি একটু পরে বলে দিচ্ছি, আগে গল্পটা বুঝে নিই। দেখো, আগে এর জন্য একটা জিনিস জানতে হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা সংকট কোণের একটু আমাদের কনসেপ্ট আরও একবার রিপিট হবে। চলো, ঘন লঘু। আলোক রশ্মি যখন ঘন থেকে লঘুতে যায়, আলোক রশ্মি অবিলম্ব থেকে দূরে সরে যায়, হ্যাঁ কি না? আর যে কোণের জন্য আলোক রশ্মি একেবারে শুয়ে যায়, সেই কোণটাকে কি বলে? দেখো, আপতন কোণ বাড়লে আরও শুয়ে যাবে, হ্যাঁ কি না? আরও একবার রিপিট করি, এই কোণের জন্য প্রতিসরণ কোণ এটা, ঠিক আছে? এবার আপতন কোণকে বাড়ালাম, তাহলে এটা কি আরও শুয়ে যাবে? তো ধরে নিলাম এই কোণের জন্য একেবারে শুয়ে গেল। এর মানেটা কি? আপতন কোণ যত বাড়বে তত কি প্রতিসরণ কোণ বাড়বে, মানে আলোক রশ্মিটা কি চান্সেস যে একদম শুয়ে যাবে, হ্যাঁ কি না? মানে প্রতিসরণ কোণের মান বাড়বে, মানে কোন মিডিয়ামের দিকে ফিরে আসার চান্সেস আছে আলোক রশ্মিটার দিকে, ঘনর দিকে। দেখো ঘনর দিকে আসছে, ক্লিয়ার হয়েছে? কখন? যদি আপতন কোণ বাড়ে, এই জিনিসটা মাথায় রাখবো। আচ্ছা, নেক্সট একটু মেটাই। যে কোণের জন্য আলোক রশ্মি একেবারে শুয়ে যাবে, একদম ঘেঁষে যাবে, এক কথায় লঘু মাধ্যমের আর ঘন মাধ্যমের সে তল ঘেঁষে যাবে, তাকেই তো আমরা সংকট কোণ বলি, হ্যাঁ কি না? এবার এক কাজ করো, এর থেকে যেই আর একটু বেশি অ্যাঙ্গেল হবে, এবার কি আর ওই মিডিয়ামে যাবে, পুনরায় ফিরে আসবে। তাহলে ম্যাক্সিমাম মানটা কত? এই θc পর্যন্ত, কিন্তু এর চেয়ে বেশি হলে ফিরে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এখানে ফের প্রিজম কোণের সাথে কি সম্পর্ক, চলো একটু দেখা যাক, ভালো করে চেক করিও। চিত্রে পড়ে আসছে, গল্পটা দেখো, ঠিক আছে? এ পাশে ভুলে যাও এখানে কি ঘটেছে না ঘটেছে, এই পাশটা ভুলে যাও, শুধু এখানটা দেখো, এখানটা দেখো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো আপতন কোণ এতটা, ক্লিয়ার হয়েছে? এক কাজ করলাম, প্রিজম কোণ এত আছে তো, হ্যাঁ কি না? প্রিজম কোণটাকে একটু বাড়াচ্ছি, চলো এই ডান পাশটাকে বাড়িয়ে দিলাম, চলো ডান পাশটাকে বাড়িয়ে দিলাম। তাহলে এই আলোক রশ্মিটা কোথায় আপতিত হওয়া উচিত ছিল? এখানে হতো, যদি এটা না থাকতো। এবার ভালো করে বলো, আগে আপতন কোণ কতটা ছিল? এটা। এর জন্য আপতন কোণ কতটা? এটা। ক্লিয়ার হয়েছে? এখন ধরো না প্রিজম কোণটা বাড়ালাম, এই তো এতটা বাড়ালাম, ঠিক আছে? এরকম একটা প্রিজম নিলাম যার আপতন কোণ এর থেকে বেশি। এবার কি হবে ভাবো, এর লম্বটা কোনটা হবে? এটা ছিল, কিন্তু এর লম্বটা একটু এ পাশে শুয়ে যাবে না,
কারণ এর ওপর লম্ব টানতে হবে, তাহলে এই লম্বটা এরকম হবে, হ্যাঁ কি না? আশা করছি বুঝতে কোনো সমস্যা নেই। এবার ভালো করে চেক করো, আগের লম্ব এটা ছিল, এখন লম্ব একটু এরকম হয়ে গেল, তাহলে আপতন কোণটা কি বাড়বে না? আপতন কোণ বাড়লো। আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? ডান পাশটায় দেখো, আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাচ্ছে? কাঁচ থেকে বায়ু, মানে ঘন থেকে লঘু। আর ঘন থেকে লঘুতে যখন আলোক রশ্মি যাবে, আপতন কোণ যত বাড়বে, চান্সেস কি ব্যাপার কি ঘটার? সংকট কোণ হবে, অভ্যন্তরীণ পুণ্যপতন ঘটবে, এই ব্যাপারগুলো আসবে। মানে আলোক রশ্মি এক কথায় কোন দিকে ফিরে আসবে? ঘনর দিকে ফিরে আসবে। তাহলে আপতন কোণ বাড়ছে, মানে আলোক রশ্মির কি এই যে এইভাবে যাচ্ছিল, হ্যাঁ কি না, সেটা কোন দিকে যাওয়ার চান্সেস? আরও বেশি নিচের দিকে আসবে, হ্যাঁ কি না? আরও বাড়ালাম, আরও নিচের দিকে আসবে, তাহলে একটা অ্যাঙ্গেলের জন্য কি একেবারে ঘেঁষে আসবে, হ্যাঁ কি না? আর এর চেয়ে যদি আরেকটু বাড়িয়েছো, এর চেয়ে যদি প্রিজম কোণটাকে আরেকটু বাড়িয়েছো, তাহলে বলো তো কি ঘটবে? দেখো এখন লম্ব কি এটা লম্ব হয়ে যাবে, আরও বেড়ে গেল। এই কোণের জন্য ঘেঁষে যাচ্ছিল, তাহলে এই কোণের জন্য কি হবে? ব্যাকে চলে আসবে, ওইদিকে আলোক রশ্মি যাবেই না, ব্যাকে চলে আসবে। ক্লিয়ার হয়েছে? তাহলে ম্যাক্সিমাম কত কোণ করতে পারতাম? এই যে এই কোণটা, এই কোণটা ম্যাক্সিমাম। এর চেয়ে যদি বেশি করতে যাই, তাহলে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। কেন বলো তো? ঘন থেকে লঘুতে যাচ্ছিল, ঠিক আছে? ফলে আলোক রশ্মি যাবেই না। তাহলে ম্যাক্সিমাম কোন অ্যাঙ্গেলের জন্য যেতে পারে? যখন আলোক রশ্মিটা ঘেঁষে যাবে, এখানে ঘেঁষে এঁকে দিলাম। ক্লিয়ার হয়েছে? আলোক রশ্মিটা ঘেঁষে যাচ্ছে, এরকম এঁকে দিলাম। বুঝতে পারলাম? তাহলে চিত্রটা এঁকে দাও, পি কিউ আর এ সিম্পলি যেমন আঁকো, কিন্তু এই অ্যাঙ্গেলটা কত হবে? 90। তার রিজনটা কি? যেহেতু ঘেঁষে যাচ্ছে আলোক রশ্মি। এর চেয়ে যদি এটাকে আর একটু বেশি করো, তাহলে আপতন এইটা কি দেখো, এটা আঁকার দরকার আমি বোঝাচ্ছি। যেমন মনে করো এটা এরকম হয়ে যেত, তাহলে কি এটা এই আলোক রশ্মিটা এখানে, তাহলে লম্বটা এরকম, তাহলে আপতন কোণটা বেড়ে যেত, R2টা বেড়ে যেত, হ্যাঁ কি না? R2 বেড়ে গেলেই ব্যাস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যে জিনিসটা বলছিলাম। আশা করছি ক্লিয়ার হয়েছে। আচ্ছা চলো, তাহলে বুঝতে পারলাম যে আপতন প্রিজম কোণ বাড়লে কেন মানে বাইরে আলোক রশ্মি না যাওয়ার চান্সেস, কারণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটে যাবে। তাহলে ম্যাক্সিমাম কোণটা ঘটতে পারে যেটা সংকট কোণ, এটাই ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি হলেই চলে আসবে। তাহলে এটা হচ্ছে এর ম্যাক্সিমাম মান। তাহলে চলো করে দিলাম। R2 মানে কি? θc নয়? R2টাই তো সংকট কোণ, হ্যাঁ কি না? R2টাই তো সংকট কোণ, কারণ যে আপতন কোণের জন্য প্রতিসরণ কোণ 90, তাকে কি বলা হয়? সংকট কোণ। ক্লিয়ার হয়েছে? আচ্ছা চলো, এক কাজ করো, কিউ বিন্দুতে লিখে দিও, কিউ বিন্দুতে স্নেলের সূত্র অনুযায়ী এটুকু লিখে দিও। কিউ বিন্দুতে স্নেলের সূত্রানুযায়ী, স্নেলের সূত্রানুযায়ী কি লিখতে পারি বলো? এই তো মিউ, তো এটা তো মিউ, হ্যাঁ কি না? তাহলে মিউ সমান কি লিখবো বলো? সাইন I1/sin R1, হ্যাঁ কি না? চলো এখান থেকে সাইন R1টা বের করি তো। অতএব সাইন R1 সমান কি লিখতে পারি? সাইন I1/মিউ। তাহলে R1 সমান কি হবে বলো? সাইন ইনভার্স সাইন I1/মিউ, হ্যাঁ কি না? দেখো সাইন ইনভার্স। ক্লিয়ার আছে? কেন R1 বের করলাম? চলে আসছে, কারণ আমাকে প্রিজম কোণ বের করতে হবে। প্রিজম কোণ এ মানে কি? R1 + R2, তাহলে R1 হয়ে গেলে এবার R2 বের করবে। চলো একই রকমভাবে লিখো, ভাষা দিয়ে লিখে দিও, আর বিন্দুতে স্নেলের সূত্র অনুযায়ী লিখে দিও, ঠিক আছে? কি হলো? আর বিন্দুতে স্নেলের সূত্র অনুযায়ী। আবার মিউ লিখবো, যেহেতু মিউ লিখলাম তাহলে আলোক রশ্মি এ পাশ থেকে এ পাশ নিব। আরও একবার রিপিট করি, কোনটা কোন দিক থেকে কোন দিক নেব? এটা থেকে। এখন মিউ ধরেছি, মিউ কার মাধ্যমের? এর কার সাপেক্ষে? বায়ু, তাহলে বায়ু তো এ পাশে, তাহলে এটা থেকে এটা, তাহলে সাইন এটা বাই এটা, ঠিক আছে? তাহলে মিউ সমান সাইন 90 বাই কি লিখবো বলো? সাইন R2, হ্যাঁ কি না? বুঝতে কোনো সমস্যা? চেক করো, এটা বাই এটা, তাই তো নাকি? যেহেতু আমাকে কি বায়ু সাপেক্ষে এটা নিচ্ছি, বা সাইন R2 মানে কি হবে বলো? R2 জায়গায় θcও লিখতে পারো, কিছু যায় আসে না। অর্থাৎ সাইন 90 তো 1 হয়ে গেল, তাহলে 1/মিউ, হ্যাঁ কি না? ঠিক আছে? আচ্ছা দেখে নাও, তাহলে R2 সমান কি হলো? অর্থাৎ R2 বা এটা, চলে কাজ করলাম, R2টাকে যেহেতু সাইন θc, এখানে θc লিখিয়ে দিলাম। চলো, অর্থাৎ θc সমান কী হবে? সাইন ইনভার্স 1/মিউ, হ্যাঁ কি না? বলো, এটা আমরা জানতামই, যেটাই হয়, ঠিক আছে? এখানে সাইন R2 সমান এটা, সাইন R2 মানে θc লিখে দিলাম। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, অতএব হয়েছে, ব্যাস হয়ে গেছে। অতএব লিখো, আমরা জানি এ সমান কী বলো? R1 + R2, হ্যাঁ কি না? এ সমান কী বলো? R1 + R2, এটা আমাদের জানা আছে, তাই তো নাকি? R1 মানে কি বলো? সাইন ইনভার্স সাইন I1 কি ছিল? I1 কি? মিউ, প্লাস R2 মানে তো θc, সে একই কথা। θc মানে কত? সাইন ইনভার্স 1/মিউ। এটাই হচ্ছে রাশিমালা, ঠিক আছে? এটাই রাশিমালা।
সাইন ইনভার্স সাইন i1/μ প্লাস সাইন ইনভার্স 1/μ। এরপরের লাইনটাতে লিখে দিই, এরপরের লাইনটাতে আমরা জানি a=1 + r2, এটুকু লিখে দেবো, ঠিক আছে। এর মানের চেয়ে বেশি হলে আর ঘটবে না, কি বলে, আলোক রশ্মি আর বাইরে যাবে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে। আচ্ছা, এখান থেকে দুটো কেস পড়বো, হয়েছে। আচ্ছা চলো একটু মেটাচ্ছি, ওকে মেটালাম, দেখো না, পজ করে লিখে নিও। এখান থেকে দুটো কেস পড়বো, চলো। যদি i1টা 0 হতো, মানে লম্ব আপতন, এক কথায়, ঠিক আছে, i1 0 হতো মানে কি, লম্ব আপতনের ক্ষেত্রে তুমি লিখতে পারো i1 0 মানে কি, লম্ব আপতনের ক্ষেত্রে, লম্ব আপতন, ঠিক আছে। লম্ব আপতন ঘটলে ভালো বলো তো কী হতো, সাইন i1 মানে সাইন i1 মানে কি, সাইন 0/μ মানে কি 0, তাহলে সাইন ইনভার্স 0 মানে কি 0, তাহলে a সমান কী পড়ে থাকতো বলো, a সমান কী পড়ে থাকতো, সাইন ইনভার্স 1/μ, হ্যাঁ কি না। আর সাইন ইনভার্স 1/μ মানে কি θc, মাথায় ঢুকলো। আচ্ছা, আর একটা লিখো, i1 সমান 90 ডিগ্রি হলে মানে কি, প্রিজম ঘেঁষে গেলে, প্রিজমের একটি তল ঘেঁষে গেলে, প্রিজমের একটি তল ঘেঁষে গেলে, ঠিক আছে। কেন বলো তো, যে প্রিজম যদি কোন আলোক রশ্মিটা এইভাবে ঘেঁষে যেত তাহলে অ্যাঙ্গেলটা কত হতো, 90। মাথায় ঢুকলো, আলোক রশ্মি এইভাবে ঘেঁষে যেত তাহলে অ্যাঙ্গেল কি 90। তাহলে বলো তো, লেখার চেষ্টা করো তো এটা কী হবে, একটু লেখার চেষ্টা করো। অর্থাৎ এ সমান প্রিজমের একটি তল ঘেঁষে যাচ্ছে আলোক রশ্মি, ঠিক আছে। তাহলে এ সমান কি, সাইন 90/1, তাহলে কি সাইন ইনভার্স 1/μ, সাইন ইনভার্স 1/μ মানে কি 2 সাইন ইনভার্স 1/μ সমান কী হবে 2 θc, হ্যাঁ কি না। তাহলে ম্যাক্সিমাম মান কত হতে পারে এর, 2 θc, ঠিক আছে। এর চেয়ে বেশি হলে জ্বলে যাবে। আচ্ছা দেখে নাও। আচ্ছা, এই θc আর 2 θcর বিষয়টা আর একবার ক্লিয়ার করে দিই। একটা জিনিস বলো, এটা কার ওপর ডিপেন্ড করছে, এই রাশিমালাটা, মিউ তো কনস্ট্যান্ট, কিন্তু i1 তো আমাদের উপর ডিপেন্ড করছে, আমরা কত অ্যাঙ্গেলে আপতিত করব, তাই না, কত কোণে আলোক রশ্মিটাকে ফেলবো। তো এক কাজ করলাম, আয়ের ম্যাক্সিমাম মান কত হতে পারে, 90 ঘেঁষে যেতে পারে, আর মিনিমাম মান কত হতে পারে, লম্ব একদম মানে কি 0 ডিগ্রি। তাহলে সেটাই দেখলাম, যে আয়ের একবার 0-র জন্য দেখলাম θc হলো, আয়ের যেটা ম্যাক্সিমাম 90 তার জন্য কত হলো 2 θc। তাহলে আয়ের তো এর চেয়ে আর বেশি মান হতে পারে না i1-এর, হ্যাঁ কি না, এর মিডিলে হবে। তো তাহলে এর সবচেয়ে ম্যাক্সিমাম মান কত হতে পারে ডিফারেন্ট আয়ের জন্য, যেটা সবচেয়ে ম্যাক্সিমাম আয় হতে পারে 2 θc, এর চেয়ে বেশি হতে পারে না। ক্লিয়ার হলো? তাহলে এটাই ছিল বলার উদ্দেশ্য, ঠিক আছে। দেখে নাও, একই পয়েন্ট করব, শুধু একটা জিনিস চেঞ্জ করে দেবো, প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য আপতন কোণের সীমাস্থ মান, যেটা প্রিজম ছিল ওটাকে আপতন করে দাও। আচ্ছা ছোট্ট একটা বিষয় বলি, যেটা প্রিজম ছিল না ওর এখানে ব্র্যাকেটে সর্বোচ্চ লিখে রাখি হতো, রিজনটা বলছি। যেটা প্রিজম ছিল, প্রিজম কোণ পড়লাম না, যে প্রিজম থেকে নির্গত রশ্মি না পাওয়ার জন্য প্রিজম কোণের সীমাস্থ মান, যেটা এর আগে পড়লাম, ব্র্যাকেটে সর্বোচ্চ লিখে রাখি, রিজনটা বলছি। সর্বোচ্চ লেখার মানে কি, এর মানে হচ্ছে এর মান এর থেকে বেশি হলেই আলোক রশ্মির এই তল থেকে নির্গত না হয়ে আবার এই মাধ্যমে ফিরে আসবে, ঠিক আছে। কিন্তু এখানে সর্বনিম্ন লিখে রাখবা এই কেসে, এই যে এখানে আপতন কোণের জন্য সর্বনিম্ন ব্র্যাকেটে লিখে রাখবে, এক্সামে লেখার দরকার নেই, তোমার বোঝার জন্য। এবার কেন, এর মানে হচ্ছে আপতন আগের বার কী ছিল, যে কাকে বাড়াচ্ছিলাম, প্রিজম কোণকে বাড়াচ্ছিলাম, বাড়াতে বাড়াতে আর এর চেয়ে বেশি হলেই আর নির্গত হবে না। কিন্তু এবার কি, আপতনকে কমাবো, কমতে 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 এর চেয়ে কম হলেই আর নির্গত হবে না। তাহলে রিজনটা বুঝতে পারলাম। আচ্ছা চলো এবার ক্লিয়ার করে দিই। এবার তোমার কোয়েশ্চেন যে এটা আবার কেমন করে করছো, চলো সেই চিত্র সেম টু সেম এঁকে দেবো। এটা হচ্ছে ঘেঁষে যাচ্ছে, কারণ এর চেয়ে একটু গন্ডগোল হলে এর চেয়ে কম হলেই ফিরে আসবে। এবার কম হলে কেন সেটা বোঝাচ্ছি, চিত্র সেম, ঠিক আছে, আগের মতো রিজনটা বুঝতে পারছি, কারণ ওর চেয়ে কম হলেই ফিরে চলে আসবে, ঠিক আছে, এই দিকে ফিরে চলে আসবে। আচ্ছা দেখো রিজনটা দেখো কেন, একটা আমি চিত্র দিয়ে পুরো ক্লিয়ার করে দিচ্ছি। এটা প্রিজম, ঠিক আছে, ধরে নিলাম, চলো এখানেই ধরলাম, ধরুন একটা আলোক রশ্মি আপতিত হলো, ধরে নাও। তাহলে আপতন কোণ কত হবে দেখো তো, এটা হবে কি হবে না, হ্যাঁ কি না, আপতন কোণটা কি যথেষ্ট বড়। এবার গল্পটা বুঝিও, তাহলে প্রতিসরণ কোণ কোণ, এর জন্য এখানে আপতন কোণ কোনটা, এটা, ঠিক আছে। আচ্ছা আমার একটা জিনিস বলো, এটা কি ঘন, এটা কি লঘু, তাহলে এই কোণটা একটা জিনিস বলো, এটা ঘন, এটা লঘু। তো ঘন থেকে আলোক রশ্মি যখন লঘুতে যায় তখন কি দূরে সরে যায়, হ্যাঁ কি না। তো আলোক এই আপতন কোণের মান ঘনর ক্ষেত্রে বলছি যত বেশি হয় তত বেশি চান্সেস কি ঘটার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হ্যাঁ কিনা, ধরে নেওয়ার জন্য ঘেঁষে গেল, এর চেয়ে বেশি হলেই, তার মানে কি আপতন কোণটা যত বেশি হবে চান্সেস কি বেশি ঘটার, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে আমার মেন উদ্দেশ্য কি হচ্ছে, এই অ্যাঙ্গেলটাকে বাড়াতে হবে, হ্যাঁ কি না। আচ্ছা এবার এই অ্যাঙ্গেলটা কোথাকার, এখানে তাকাও, কারণ এখানটা কি ঘন, এটা কি লঘু, তাই তো, আমি তো দ্বিতীয় তল থেকে নির্গত রশ্মি না পাওয়ার কথা বলছি, তাহলে এই অ্যাঙ্গেলটা আমার বাড়ানো দরকার। এবার ভালো করে দেখো আগের বার কীভাবে বাড়ছিল,
এই প্রিজম কোণটা বাড়াচ্ছিলাম বলে, কিন্তু এবার আপতন কোণ কমাবো বলে বাড়বে। দেখো কিভাবে, চলো ওই 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 পয়েন্টে রাখছি আলোক রশ্মি, এবার আপতন কোণটাকে একটু কমালাম, ঠিক আছে, দেখে নাও আপতন কোণটাকে চলো ধরে নাও এরকম করে দিলাম, একটু কমালাম, দেখো এতটা ছিল এতটা করলাম, তাহলে প্রতিসরণ কোণও কম হবে, হ্যাঁ কি না? চলো সিম্পলি ওই পয়েন্টটাই আমি দেখাচ্ছি। বলো তো এই অ্যাঙ্গেলটা বাড়লো না কমলো? আগে এটুকু ছিল, এখন কত হলো? বাড়লো। তারপর বাড়লে কী ঘটার চান্সেস? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, হ্যাঁ কি না? এক কাজ করো, আপতন কোণকে একবারে জিরো করে দাও, লম্ব আপতন, ওই পয়েন্টে দেখাচ্ছি, তাহলে দেখো তো আপতন কোণ কি আরও বাড়লো, হ্যাঁ কি না? এই দ্বিতীয় তলের ক্ষেত্রে বলছি। তাহলে কি এই আপতন কোণের মান যত কমাচ্ছি এইখানে আপতন কোণের মান তত বাড়ছে, আর যত কোণ বাড়বে তত চান্সেস কি ঘটার? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এই জন্যই বললাম যে আপতন কোণ কমাতে কমাতে একটা মিনিমাম আসবে, এর চেয়ে কমালেই আবার কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটলে মনে করো এর জন্য ঘেঁষে গেল, ঠিক আছে, এই যে এখানটার জন্য ঘেঁষে যাচ্ছে, তাহলে এর চেয়ে যেই একটু বেশি হবে, যেমন এটার জন্য ওদিকে না যেয়ে আবার পুনরায় ফিরে আসবে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তার জন্য আমি তোমাকে সর্বনিম্ন লিখতে বললাম, ব্যাস, আর বোঝার কোনো ব্যাপার নেই। ক্লিয়ার হয়ে গেছে? এবার চলো ফর্মুলা ফেলে দিই, ঠিক আছে? তাহলে আয়নটা যদি এর চেয়ে একটু কম হয় তাহলে আলোক রশ্মি ওদিকে না গিয়ে ফিরে আসবে। আচ্ছা নেক্সট, R2 সমান θc, এই তো এটাই সংকট কোণ, হ্যাঁ কি না? তবে তো 90। আচ্ছা, a মানে R1 প্লাস R2 জানা আছে, তাহলে R1 সমান কী হবে? a মাইনাস R2, বুঝতে অসুবিধা না? আচ্ছা, সাইন θc মানে কি বলো? 1/μ, হ্যাঁ কি না? তাহলে cos θc কী হবে একটু ভাবো তো? cos θc মানে কি? 1 মাইনাস সাইন স্কোয়ার θc, হ্যাঁ কি না? সাইন স্কোয়ার θc মানে কি? 1 মাইনাস 1/μ স্কোয়ার। চলো মিউ এর যদি লসাগু করো, মিউ স্কোয়ার মাইনাস 1, মিউটাকে বাইরে একবারই করে দিলাম, তাহলে মিউ স্কোয়ার মাইনাস 1/μ হবে নাকি? দেখে না, নিচে মিউ স্কোয়ার হতো, মিউ স্কোয়ার মাইনাস 1/μ স্কোয়ার, মিউটাকে বাইরে করে দিলাম, হয়েছে? আচ্ছা চলো ফর্মুলা ফেলো। কিউ বিন্দুতে সেনের সূত্র অনুযায়ী এই বিন্দুতে সেনের সূত্র ফেলো, এই উপাদানের পজিশনে কমিয়ে, তাহলে মিউ সমান কী হবে বলো? সাইন I1 বাই সাইন R1, হ্যাঁ কি না? আমাকে কী বের করতে হবে? I1টাই তো বের করতে হবে, বা সাইন I1 সমান কী বলবো বলো? মিউ সাইন R1 মানে কি? a মাইনাস R2, তাই তো নাকি? আচ্ছা, R2 জায়গায় কী লিখতে পারি? θc লিখতে পারি না, হ্যাঁ কি না? R2 জায়গায় কী লেখা যায়? θc। আচ্ছা, ফর্মুলা ফেলে দাও, সাইন a মাইনাস বি, কী ফর্মুলা বলো? মিউ সাইন a কস বি, ঠিক আছে, মিউ সাইন a কস বি মাইনাস কস a সাইন বি, তাই তো নাকি? এটা তো ফর্মুলা, সাইন a মাইনাস বি। চলো এবার ভ্যালু বসাও, হয়েছে? আমি ওপরটা একটু মেটাবো, হয়েছে? একটু মেটাচ্ছি ওপরেরটা। আচ্ছা, এবার সাইন θcর ভ্যালুটা মনে রাখি 1/μ, আর কস θ হচ্ছে মিউ স্কোয়ার মাইনাস 1/μ, মেটাচ্ছি। চলো এবার ভ্যালুটা বসিয়ে দাও, অঙ্ক হয়ে গেল, মানে রাশিমালাটা পেয়ে গেলাম। আচ্ছা চলো, তাহলে কি অতএব সাইন I1 সমান কী পেলাম? সাইন I1 সমান পেলাম, মিউ থেকে গেল সাইন a রেখে দিলাম, কস θc মানে কী ছিল? রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1/μ, হ্যাঁ কি না? মাইনাস কস a রেখে দাও, সাইন θc মানে কি? 1/μ। এক কাজ করো, মিউটাকে ভেতরে পাঠিয়ে দাও, তাহলে মিউটাকে মিউ কেটে গেল, মিউ কেটে গেল, তাহলে কি ঘেউ পড়ে থাকলো, তাই তো নাকি? আচ্ছা দেখো, সাইনে মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কি মিউ তো কেটে গেছে, তাহলে কসে পড়ে থাকলো সিম্পলি, তাই তো নাকি? এত বাজে হয়ে যাচ্ছে লেখার অবস্থা, কসে হয়েছে। তাহলে এটা অথবা I1 সমান কী হবে? এটা হয়ে গেল সাইন I1, তাহলে I1 সমান কী হবে? একটু মেটালাম, ওকে, পোজ করে লিখে নিই। অথবা I1 সমান কী হলো? সাইন ইনভার্স, ব্যাস, এটা হচ্ছে উত্তর। অর্থাৎ I1 সমান হয়ে গেল সাইন ইনভার্স সাইন a, এটা ইন্টু রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস 1 মাইনাস কস a, ঠিক আছে? এটা হবে উত্তর, এটা হবে রাশিমালা। এর চেয়ে কম হলেই, তার জন্য সর্বনিম্ন রেখেছি, এর চেয়ে কম হলে আলোক রশ্মি আর দ্বিতীয় তল থেকে নির্গত হবে না। চেক করে নিও I1 এর মান। তাহলে এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকে, সুস্থ থাকি এবং পড়াশুনো করতে থাকি। থ্যাংক ইউ সো মাচ।